ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে নিজ মুখে বলেছিলেন, তুই আমায় ঘাড়ে করে নিয়ে গিয়ে যেখানে বসাবি আমি সেখানেই থাকব। 1898 সালের 27শে ফেব্রুয়ারি স্বামীজি নিজে ঠাকুরের অস্থিপাত্র কাঁধে নিয়ে নীলাম্বর বাবুর বাগানের জমি কিনে প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ। গঙ্গার ধারের জমিতে নিজে তা পুজো করেন। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিশ্বজোড়া কর্মকাণ্ড, তার প্রধান কার্যালয় এই বেলুড় মঠ। সকাল 7টা, বেলুড় মঠের গেট সবে মাত্র খুলেছে। গতরাত্রের বৃষ্টিতে ভিজে আছে রাস্তাঘাট। আকাশ পরিষ্কার, অল্প অল্প ঠান্ডা, আর হাওয়ায় আমের মুকুল বেলফুলের গন্ধ। চারিদিকে ফুটে থাকা ফুলের নয়নাভিরাম দৃশ্যকাব্য। পাশ দিয়ে অপরূপ গঙ্গার নিরন্তর বয়ে চলা। এই স্নিগ্ধতা, এই গভীর প্রশান্তি যেন সকালের শারীরিক ঘুম ভাঙার পরে আরেকবার জাগিয়ে তোলে মানসিকভাবে। এই উপলব্ধি কেবল সশরীরে উপস্থিত হলে তবেই বোঝা সম্ভব। আমাদের এবারের গন্তব্য ছিল ঘরের খুব কাছের এই বেলুড় মঠ। সকাল সকাল বেলুড় মঠে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে দেখে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আমাদের সেই ঘোরার দৃশ্যগল্পই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে, আর চেষ্টা করব আপনাদের কাছে মঠ সম্পর্কিত কিছু গল্প আর তথ্য তুলে ধরার, যা হয়তো আপনি এরপর যখন এখানে আসবেন তখন আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে। বেলুড় মঠ ক্যাম্পাসের মধ্যে রামকৃষ্ণ মন্দির ছাড়াও রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান, আর সেসবের একটা মানচিত্র রয়েছে ক্যাম্পাসে প্রবেশ করার গেটের ঠিক সামনেই। সেই জায়গাগুলোই একে একে আজ দেখাবো আপনাদের। প্রতিটি দর্শনীয় স্থানের সামনেই প্ল্যাকার্ডে সেই স্থান, মন্দির বা ভবনের ইতিহাস লেখা আছে। সেই ইতিহাসও তুলে ধরব আপনাদের কানে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি। গুড মর্নিং। এখন বাজছে সকাল 8টা। গতকাল রাত্রে বেসিক্যালি ঠিকঠাক ঘুম হয়নি, তো তখন ভাবছিলাম যখন আমরা স্কুলে পড়তাম বা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ম্যান্ডেটারিলি সকালবেলায় উঠতে হতো। আর এই স্কুলে সকালবেলায় ওঠার কথা মনে পড়তেই আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে আমার রামকৃষ্ণ মিশনের হোস্টেলের সেই দিনগুলোর কথা, যখন ভোর 5টা কি ওই 5:30টার সময় ঘন্টা বাজিয়ে আমাদের ঘুম থেকে তুলে দেওয়া হতো এবং আমরা তারপরে সোজা চলে যেতাম প্রার্থনা করতে। আর এই রামকৃষ্ণ মিশনের প্রসঙ্গ উঠতেই আমার মনে হলো যাক একটু পুরনো স্মৃতি ঝালিয়ে আসি। যদিও আমার রামকৃষ্ণ মিশন এই বেলুড় মঠ নয়, আমি রামহরিপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, তবুও মনে হলো যে আচ্ছা এই পরিবেশটার মধ্যে আসা যাক। যেমন মনে করলাম সোজা চলে এলাম। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাইবো যে যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন, যেমন আমরা এসেছি, তাহলে আপনি বাস বা অটোতে এলে একদম বাইরে যে মেন রোড সেখানে নামাবে, সেখান থেকে হেঁটে ভেতরে আসতে পারেন। যদি আপনি ওলা উবের করেন বা ট্যাক্সি করেন তাহলে আরেকটু এগিয়ে এসে যে গেটটা, যেটা মূল এরিয়ার গেট, সেখানে আপনাকে গাড়ি নামিয়ে দেবে। আর যদি আপনি ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে মোটরসাইকেলের স্ট্যান্ড রয়েছে ওই জাস্ট গেটটা থেকে একটু ডান দিকে গেলেই মোটরসাইকেলের স্ট্যান্ড রয়েছে, কিন্তু গাড়ির স্ট্যান্ড রয়েছে যেখানে বাস আপনাকে নামাচ্ছে ঠিক তার উল্টো দিকে, তো সেখান থেকে আপনাকে হেঁটে আসতে হবে। বেলুড় মঠের ঠিক কেন্দ্রে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরটি।
ঠাকুরের অস্থি কলস এই ভূমিতে স্থাপন করার পরে সুবৃহৎ মন্দিরটির পরিকল্পনা করেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার আগে পদব্রজে স্বামীজি ঘুরে দেখেছিলেন সমগ্র ভারতবর্ষ, আর শিকাগো থেকে ফিরে এসে একে একে ধর্মপ্রচার করেছিলেন চীন, জাপান সহ লন্ডন, আমেরিকার মতো পাশ্চাত্য দেশগুলিতেও। বিদেশের সংস্কৃতি আর ভারতের ধর্মবৈচিত্র্যের আত্মিক মিলনের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি সাথে করে নিয়ে আসেন স্থাপত্যকলার ব্লুপ্রিন্ট। সর্বধর্মের স্বরূপ শ্রী রামকৃষ্ণদেবের মন্দির গড়ে তোলার পরিকল্পনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের সাথে যুক্ত হয় সেই গথিক সৌন্দর্যের আভাসও। স্বামীজির মৃত্যুর পর তার পরিকল্পনা অনুযায়ী মার্টিন কোম্পানির সহযোগিতায় এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন স্বামী বিজ্ঞানানন্দ। মন্দিরের গর্ভগৃহে সহস্রদল পদ্মের মধ্যে অধিষ্ঠান করছেন সমাধিমগ্ন আনন্দ আর করুণার বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর। মূল মন্দিরের ঠিক পিছনের দিকে অর্থাৎ উত্তর পূর্বে মঠ অফিসের লাগোয়া জায়গায় রয়েছে ঠাকুরের পুরনো মন্দিরটি, যেটি 1898 সালে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন। মঠের জন্মলগ্নে এই মন্দিরেই ঠাকুরের নিত্য পুজো করা হতো। স্বামীজি সহ অন্যান্য গুরু ভাইরা এখানেই ধ্যান ভজনা করতেন, যা আজও তাঁদের স্মৃতি বহন করে চলেছে। মন্দিরের উত্তর দিকের ঘরটি ঠাকুরের শয়ন ঘর হিসেবে ব্যবহার করা হতো। পুরনো ঠাকুরবাড়ির দক্ষিণ পূর্ব দিকের দ্বিতল ভবনটিতে স্বামীজি বাস করতেন। এখানে তার ব্যবহৃত শয়নকক্ষটি আজও সুন্দর করে সাজানো রয়েছে। রয়েছে তার ব্যবহার করা বহু জিনিস, যেমন চেয়ার, টেবিল, খাট, আলমারি, পাদুকা, তানপুরা, পাখোয়াজ। এই ইতিহাস আমায় টানে। এই যে এই ঘরে প্রায় 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস থমকিয়ে আছে, তা আমায় বিস্মৃত করে। স্বামীজির শয়নঘরটির পশ্চিম পার্শ্বে একটি সুবৃহৎ প্রাচীন আম গাছ আছে। তার নিচে স্বামীজি ক্যাম্প খাটের ওপর বসে সাধু, ব্রহ্মচারী ও ভক্তদের সঙ্গে কথা বলতেন, উপদেশ দিতেন। গাছটিকে স্বামীজির আম গাছও বলা হয়। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে দেখেন যে মহামায়া তাকে এক শিশুকে দেখিয়ে বলছেন, এই হবে তোমার পুত্র। সেই সময় জমিদার বাড়ির ছেলে রাখালচন্দ্র ঘোষ দক্ষিণেশ্বর মন্দিরে এলে ঠাকুর তাকে চিনতে পারেন এবং নিজের মানস পুত্র বলে বরণ করেন। ইনি হলেন প্রথম সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দজি, যাকে স্বামী বিবেকানন্দ রাজা নামে অভিহিত করেছিলেন। আর তারপর থেকেই সংঘের সবাই তাকে রাজা মহারাজ বলে ডাকা শুরু করেন। 1922 সালে মৃত্যুর পর এই স্থানেই তাকে দাহ করা হয়। তারপর 1924 খ্রিস্টাব্দে মন্দিরটি তাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়। মঠের মূল মন্দিরের ঠিক ডান দিক বরাবর গেলে ওখানে বেলুড় মঠের অফিস রয়েছে, সেখান থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেটা যদিও 8:30টার পরে। তার পাশেই রয়েছে যে পুরনো যে মঠটা ছিল বা যেটাকে তখন মন্দির হিসেবে ব্যবহার করা হতো মূল মন্দির তৈরি হওয়ার আগে, সেইটা। তার থেকে আরেকটু এগিয়ে এলে স্বামীজির থাকার যে ঘর, সেইটা। এই পুরোটা করে এসে আমরা এই দিক থেকে আবার এলাম। এখন দাঁড়িয়ে আছি স্বামী ব্রহ্মানন্দের মন্দিরের সামনে। আমার ডান দিকে স্বামী ব্রহ্মানন্দের মন্দির, আমার বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। ছোটবেলা থেকেই দেখে আসছি যে রামকৃষ্ণ মঠ বা মিশনের যে সমস্ত কাজগুলো রয়েছে, সেগুলো ছাড়াও একটা উল্লেখযোগ্য কাজ ওনারা করেন, সেটা হচ্ছে মঠ বা মিশন প্রাঙ্গণে শীতকালে ফুল করা বা ফুলের বাগান করা।
শীতকাল মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিছু ফুলের আভাস রয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, প্রচুর ফুল রয়েছে এখনও, দেখতে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু যখন ভরা শীত, মানে ধরুন ডিসেম্বর জানুয়ারি নাগাদ যদি আসেন, সেইটা কিন্তু একটা দেখার মতো বিষয় হয়। মানে আমি দেখেছি যে আমাদের স্কুলে বাইরে থেকেও লোকজন আসতো শুধুমাত্র এবং শুধুমাত্র এই ফুল দেখার জন্য। 1920 সালে শ্রী শ্রী মা সারদা দেবীর পরম পবিত্র ভগবতী দেহকে ভস্মীভূত করা হয় এই স্থানে। তারপর 1921 সালের 21শে ডিসেম্বর এখানে মায়ের শ্রী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। সারদা মায়ের গঙ্গার প্রতি ছিল আবাল্য প্রীতি, আর তাই এই মন্দিরের প্রবেশদ্বার গঙ্গামুখী। মায়ের মন্দিরের ঠিক সম্মুখেই রয়েছে গঙ্গার ঘাট। স্বামীজির দেহত্যাগের পর তার পূর্ব নির্দেশানুযায়ী এই নির্দিষ্ট স্থানটিতেই তার ভৌতিক শরীরের অন্তিম সংস্কার করা হয় এবং এখানেই 1924 সালের 28শে জানুয়ারি তৈরি করা হয় দোতলা মন্দিরটি। মন্দিরের উপরের তলায় রয়েছে প্রস্তর নির্মিত ওম প্রতীক, আর মন্দিরের নিচের তলায় রয়েছে স্বামীজির ধ্যানরত মূর্তি, যা নিত্য পূজিত হয়। এই মন্দিরের সামনের বাম দিকে রয়েছে একটি বেলগাছ, যেখানে একসময় স্বামীজি বসতেন। বেলুড় মঠের অন্যতম এক আকর্ষণীয় দ্রষ্টব্য জায়গা হল প্রধান প্রবেশদ্বারের ঠিক কাছেই থাকা শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা মিউজিয়াম, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ, জগৎজননী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সহ প্রায় সকল পার্ষদ মহারাজগণের ব্যবহার করা বিভিন্ন দ্রব্যাদি সংরক্ষিত আছে। ভেতরে রয়েছে এক বিশাল পঞ্চবটী বাগান, যা দৃশ্যত একেবারে আসল বলে মনে হলেও আদতে কিন্তু নির্মাণ করা। ভেতরে ক্যামেরা বা ফোন কোনো কিছুই অ্যালাউড নয়, তাই সেই সব আপনাকে দেখাতে পারলাম না। এই মিউজিয়াম সকাল 8:30 থেকে দুপুর 11:30 পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, আর প্রতি সোমবার বন্ধ থাকে। এখন আমরা রয়েছি স্বামী বিবেকানন্দের মন্দিরের ঠিক পিছনের দিকে, অর্থাৎ যেটিকে সমাধিক্ষেত্র বলা হয়। এই সমাধিক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেবের 7 জন শিষ্যের সমাধি বা অস্থি সমাধি দেওয়া হয়েছে। এই জায়গাটিকে, অর্থাৎ এই পূর্ব দিকে, মানে সমাধিক্ষেত্রের পূর্ব দিকে গঙ্গার পাড়ে যে জায়গাটা, মানে আমার বাঁ দিকে যে জায়গাটা রয়েছে, এখন যদি কোনো এখানকার সন্ন্যাসী দেহত্যাগ করেন, তাহলে তাকে এইখানেই সৎকার করা হয়। তো বলা যেতে পারে যে ওই যে গেট দিয়ে যে জীবন শুরু হয়, যে গেট দিয়ে আমরা ঢুকে এলাম, সেই জীবনের শেষ ঠিক বলবো না, সেই জীবন অন্য আর এক জীবনের যাওয়ার যে গেটটা, অন্য আর এক জীবনে যাওয়ার যে রাস্তাটা, সেটা এখানেই। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, আপনি যদি দুপুরে প্রসাদ পেতে চান, তাহলে মঠ অফিস থেকেই আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন দেওয়া শুরুর সময় সকাল 8:30, আর এই কুপনের কোনো ধরা বাঁধা মূল্য নেই। আপনি ইচ্ছে অনুযায়ী অর্থ প্রদান করতে পারেন।
আমি মঠ অফিসের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে মন্দির। মঠ অফিস থেকে এইমাত্র প্রসাদের কুপন আমরা কেটে নিলাম। প্রসাদের জন্য যথারীতি আগে যেরকম ছিল এখনও আপনার যা ইচ্ছে সেই মূল্য আপনি প্রদান করতে পারেন। তো ওনারা একটা করে কুপন দিয়েছেন আর তার সাথে বাতাসা। প্রসাদ দেওয়া শুরু হয় সকাল 11টা থেকে। প্রসাদ ভবনে যাওয়ার লাইন শুরু হয় মঠ অফিসের ঠিক পাশ থেকেই। বেলুড় মঠের এই ভোজনালয়ে পৌঁছানোর জন্য কিছুটা হেঁটে যেতে হয়, আর তারপরেই আপনি দেখতে পাবেন সুবিশাল সেই খাওয়ার জায়গা। উৎসবের সময়ে একবারে একসাথে প্রায় কয়েক হাজার মানুষ প্রসাদ পেতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে রাখি, প্রসাদের প্রথম পরিবেশন করার পরে রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের নিয়মানুযায়ী এখানেও আগে মন্ত্রোচ্চারণ করে তারপরে খাওয়া শুরু করতে হয় বা করা উচিত। আমাদের প্রসাদ খাওয়া শেষ। এই একসাথে লম্বা লম্বা চেয়ারে অনেকে মিলে বসে খেতে খেতে আমি ফিরে যাচ্ছিলাম আবার আমার ছোটবেলায়, যেখানে খাওয়ার পরে ডাইনিং হলের বাইরের দরজায় কিন্তু একজন মনিটর দাঁড়িয়ে থাকতো সব খাবার ঠিকঠাক খেয়ে নিয়েছে কিনা, কিছু ফেলে দিচ্ছি না তো। মানে যতটুকু প্রয়োজন ততটুকুই যেন আমরা খাবার নিই এবং সেটুকুই খাই, খাবার যাতে না নষ্ট করি। যাই হোক, এখানে কোনো মনিটর নেই। যেটা নতুন নিয়ম হয়েছে এখন এখানে, সেটা হচ্ছে যে প্রসাদ খেয়ে নেওয়ার পরে আপনি কিন্তু আর ভেতরে ওই মঠের চত্বরে যেতে পারবেন না, ওটা অলরেডি বন্ধ হয়ে গেছে। পেছনের যে দরজা, মানে 3 নম্বর দরজা দিয়ে এবারে সোজা আপনি বাইরে। তো এইটা মাথায় রাখবেন, যদি আপনি জুতো রেখে থাকেন তাহলে কিন্তু সেটা আর এখন পাবেন না। মানে প্রসাদ পাওয়ার আগে জুতো নিয়ে আসুন, বা আপনার যদি কিছু দেখা বাকি থাকে সেই সমস্ত কিছু দেখে তারপরে এসে প্রসাদ খান। এরপরে নেক্সট যখন বেলুড় মঠের দরজা খুলবে তখন কিন্তু 3টে। যাই হোক, এই মোটামুটি বেলুড় মঠের তথ্য যেটুকু পারলাম জানালাম, যেটুকু পারলাম দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।